এই গল্পে এমন একটি দুনিয়া দেখানো হয়েছে যেখানে মানুষ এবং মনস্টার যেমন ভ্যাম্পায়ার, বিয়ারউলফস, উইচেস আর এরকমই আরো অন্য জীব একসাথেই থাকে। বলতে গেলে তো তারা সবাই একসাথেই থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ এই মনস্টারদের থেকে দূরে থাকতেই ভালো মনে করে। এই কারণেই এই মনস্টারদের আউটকাস্ট বলা হয়। গল্পের শুরু একটি স্কুল থেকে হয়, যেখানে এই গল্পের মেইন ক্যারেক্টার ওয়েন্সডে এডুকেশন সিস্টেমকে পার করে আগে এগিয়ে যাচ্ছিল। ওয়েন্সডে একজন বুদ্ধিমান কিন্তু তার পাথর হৃদয় এবং ইমোশনলেস মেয়ে। তার খামখেয়ালি এবং অদ্ভুত আচরণের কারণে সবাই তাকে একজন পাগল মনে করে। ওয়েন্সডে লকারের মধ্যে থেকে তার ছোট ভাইয়ের আওয়াজ শুনতে পায়। কিছু বদমাশ ছেলে মিলে তার ছোট ভাইকে লকারে বন্দি করে রেখেছিল, যদিও তার ভাই জানতো না যে সেই ছেলেগুলো কারা ছিল। ভাইকে ছাড়ানোর জন্য যখনই ওয়েন্সডে তাকে টাচ করে, তার হঠাৎ করে ব্রিজেন্স আসতে শুরু করে। সে দেখতে পায় যে কিছু ছেলে মিলে তার ভাইকে জোর করে লকারের মধ্যে বন্দি করে রাখছে। আসলে কিছুদিন ধরেই সে কোনো জিনিসকে ধরলে তার ব্রিজেন্স আসতে শুরু করে। এই ব্রিজেন্সে সে ওই জিনিসের অতীত এবং ভবিষ্যৎ আর বর্তমান দেখতে পায়, যদিও সে এই ব্যাপারটা এখন অব্দি কাউকেই জানায়নি। সে রেগে মেগে ওই ছেলেদের খবর নিতে সুইমিং পুলে চলে যায়, যেখানে ওই ছেলেগুলো সাঁতার কাটছিল। ছেলেগুলো তাকে দেখে তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু সে ছেলেগুলো এটা জানতো না যে ওয়েন্সডে তাদের সাথে একটি ভয়ানক খেলা খেলতে চলেছে। ওয়েন্সডে রক্তচোষা পিরানা মাছ সুইমিং পুলে ছেড়ে দেয়। সে মাছগুলো সেই ছেলেদের পিছন কামড়ে খেয়ে নেয়। এই ভয়ানক দৃশ্য দেখার পর ওয়েন্সডের মুখে একটি হাসি ফুটে ওঠে, কিন্তু তার এই কর্মকাণ্ডের জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর ওয়েন্সডের মা বাবা তাকে নেভারমোর একাডেমিতে ভর্তি করিয়ে দেয়। নেভারমোর নামের এই স্কুলটি অন্য স্কুলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ এই স্কুলে শুধুমাত্র আউটকাস্ট বাচ্চাগুলি পড়াশোনা করতে আসতো। ওয়েন্সডের মা বাবাও এই স্কুল থেকে শিক্ষা লাভ করেছিল, যদিও ওয়েন্সডে তাদের এই সিদ্ধান্তে খুব বিরক্ত ছিল। তার মনে হয় যে এই স্কুলটাও অন্য স্কুলের মতোই বেকার হবে। সেই সময় নেভারমোর একাডেমির থেকে সামান্য একটু দূরেই একজন লোক একটি ট্যাক্সি থেকে নেমে আসে। ট্যাক্সি ড্রাইভার তাকে আউটকাস্টদের ব্যাপারে সাবধান করার চেষ্টা করে, কিন্তু সে লোকটি ড্রাইভারকে বলে যে সে এর আগেও একটি আউটকাস্টদের সঙ্গে থেকেছে এবং তাই তার আউটকাস্ট লোকেদের ভয় লাগে না। এটা বলে সে তার গন্তব্যের দিকে রওনা দেয়। সে জঙ্গলে যার রাস্তাটা ছিল নেভারমোর একাডেমির সামনে সেই রাস্তাটাই। কিছু দূর যাওয়ার পর সে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য থামে, কিন্তু ঠিক তখনই তার উপর একটি অজানা প্রাণী আক্রমণ করে এবং তাকে সেখানেই হত্যা করে। অন্যদিকে ওয়েন্সডে তার পরিবারের সাথে নেভারমোর একাডেমির প্রিন্সিপালের কেবিনে বসেছিল। প্রিন্সিপাল ওয়েন্সডেকে বলে যে স্কুলের দিনগুলোর সময় সে এবং ওয়েন্সডের মা রুমমেট ছিল, যার পর ওয়েন্সডে নিচে শুরু বলে যে তার মায়ের সাথে থাকার পরও প্রিন্সিপালের মানসিক ভারসাম্য এখনো ঠিকঠাক কি করে রয়েছে। ভাগ্যক্রমে প্রিন্সিপাল তার এই সমস্ত কথাগুলোকে শুনতে পায় না। সে সুইমিং পুলে পিরানা মাছের ঘটনার পর আদালত ওয়েন্সডের মানসিক ভারসাম্য ঠিক করার জন্য তাকে একজন সাইকিয়াট্রিস্ট থেকে চিকিৎসা নেওয়ার আদেশ দিয়েছিল। প্রিন্সিপাল বলে যে নেভারমোর একাডেমি থেকে শহরে চেরিগোতে ডাক্তার ভ্যালেরি নামের একজন সাইকিয়াট্রিস্ট রয়েছে। ওয়েন্সডেকে সপ্তাহে 2 দিন করে সেখানে থেরাপি সেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর প্রিন্সিপাল ওয়েন্সডেকে তার রুম দেখানোর জন্য নিয়ে যায়। সেখানে প্রিন্সিপাল ওয়েন্সডের পরিচয় তার রুমমেট এনিডের সাথে করায়। এনিডের প্রকৃতি ওয়েন্সডের থেকে একেবারেই বিপরীত ছিল। সে ছিল একজন হাস্যখুশি স্বভাবের একটি সুন্দর মেয়ে। সে তার ঘরটিকে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছিল, কিন্তু ওয়েন্সডে রঙকে ঘৃণা করত। এই কারণে সে যখন তার রঙিন ঘর দেখে তখন তার মুড খারাপ হয়ে যায়। স্কুলে ওয়েন্সডের পছন্দ মাথায় রেখে তার জন্য কালো এবং সাদা রঙের একটি ইউনিফর্ম তৈরি করা হয়। এরপর এনিড স্কুল ঘোরাতে তাকে নিয়ে যায়। এনিড স্কুলে পড়া ছাত্রদের বিষয়ে ওয়েন্সডেকে বলে। সে তাকে বলে স্কুলে বেশিরভাগ ছাত্রের মধ্যে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপটি হলো ভ্যাম্পায়ার্স, দ্বিতীয়টি হলো বিয়ারউলফস। এনিড তাকে বলে যে সে নিজে হলো একটি বিয়ারউলফ। এরপরে আসে সাইরেন, তারা তাদের আওয়াজের মাধ্যমে অন্যদেরকে বশ করে নিতে পারত। এবং সবার শেষে আসে গর্গনস, তাদের কাছে যে কাউকে পাথরে পরিণত করার শক্তি রয়েছে। স্কুলে অন্য আউটকাস্ট স্টুডেন্টরাও ছিল, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট এই 4 ধরনের আউটকাস্টের মধ্যেই আসে। কিছুক্ষণ পর ওয়েন্সডের মা বাবা তার কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে ওয়েন্সডের মা ওয়েন্সডেকে বলে যে সে ভুল করেও যেন এখান থেকে পালানোর চেষ্টা না করে। এরপর ওয়েন্সডে শয়তানি করে বলে আমি এখান থেকে অবশ্যই পালিয়ে যাব এবং হয়তো এটা তাদের শেষ দেখা। সেখান থেকে যাওয়ার আগে ওয়েন্সডের মা বাবা ওয়েন্সডের উপর নজর রাখার জন্য একটি হাত সেখানে রেখে যায়, যার নাম ছিল থিং। থিং ওয়েন্সডের পরিবারের মতো একজন সদস্য। অন্যদিকে পুলিশরা সে জঙ্গলে সে লোকটির মরা লাশ খুঁজে পায়, যে কিছুক্ষণ আগে ট্যাক্সি থেকে নেমেছিল। তার শরীরের অংশগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল এবং এর সাথে কিছু অংশ গায়েবও ছিল। এবং এর আগেও শহরে এভাবেই 2টো হত্যা হয়েছে। আর শেরিফের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই হত্যাগুলির পিছনে নেভারমোর একাডেমির কোনো আউটকাস্টেরই হাত রয়েছে, কিন্তু কোনো প্রমাণ না থাকার কারণে সে চুপচাপই ছিল। অন্যদিকে এক অপরের বিপরীত প্রকৃতি হওয়ার কারণে ওয়েন্সডে এবং এনিড ঝামেলা করছিল। তখনই বটানি টিচার, অর্থাৎ ফুল গাছপালার সম্পর্কে পড়ানো টিচার, ওয়েন্সডের সাথে দেখা করতে আসে। সে নেভারমোর একাডেমিতে পড়ানোর একমাত্র টিচার ছিল। সে ওদের দুজনের ঝামেলা মিটিয়ে দেয় এবং ওয়েন্সডেকে ওয়েলকাম হিসেবে একটি ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ওয়েন্সডে তলোয়ারবাজির প্র্যাকটিস করতে যায়। সেখানে ভিয়াঙ্কা নামের একটি মেয়ে প্রথম থেকে প্র্যাকটিস করছিল। ভিয়াঙ্কা ছিল একটি সাইরেন। সাইরেন সেই আউটকাস্ট ছিল যারা তাদের আওয়াজের মাধ্যমে অন্যদেরকে তাদের বশে করতে পারে। ভিয়াঙ্কা স্কুলের সবথেকে জনপ্রিয় একজন ছাত্র
ছিল। সে পড়াশোনার পাশাপাশি বাকি অ্যাক্টিভিটিসের উপরও খুব চালাক ছিল। বিয়াঙ্কা তলোয়ারের লড়াইতে রোহান নামের একটি ছেলেকে হারিয়ে দেয় এবং গর্বিতভাবে সে টিচারকে জিজ্ঞেস করে, এইখানে কি এমন একজনও তলোয়ারবাজ নেই যে আমাকে হারাতে পারবে? এটা শোনার পর ওয়েন্সডে তাকে চ্যালেঞ্জ করে। এরপর তাদের দুজনের মধ্যেই তলোয়ারবাজির লড়াই শুরু হয়। ওয়েন্সডে খুব দ্রুতই প্রথম পয়েন্ট সে জিতে যায়। এরপর দ্বিতীয় পয়েন্ট বিয়াঙ্কা তার নামে করে নেয় এবং এর সাথে সে ওয়েন্সডেকে এটা বলে উত্তেজিত করে সে যে পয়েন্ট পেয়েছে সেটা একজন বিগিনার দেখায়। এটা শোনার পর ওয়েন্সডে রেগে পাগল হয়ে যায় এবং তাকে শেষ রাউন্ড হেলমেট ছাড়াই লড়াই করতে চ্যালেঞ্জ করে। এই রাউন্ডে প্রথমে যে তার প্রতিযোগীর রক্ত বের করতে পারবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। তাদের দুজনের মধ্যে বেশ কঠিন লড়াই হয়, কিন্তু শেষে বিয়াঙ্কা ওয়েন্সডের কপালে একটা আঘাত করে সে জিতে যায়। এই কারণে ওয়েন্সডের খুব মন খারাপ হয়ে যায়। যখন সে তার আঘাতে ব্যান্ডেজ করে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই ছাদের উপর থাকা পাথরের মূর্তিটি তার উপর পড়তে শুরু করে। সঠিক সময়ে জেভিয়ার নামের একটি ছেলে তাকে বাঁচিয়ে নেয়। তার জ্ঞান ফিরে আসার পর সে জেভিয়ারকে তার পাশে বসে থাকতে দেখে। তাকে ধন্যবাদ দেওয়ার পরিবর্তে ওয়েন্সডে তাকে বলে যে সে নিজেকে নিজেই বাঁচাতে পারত। থিং সবসময় ওয়েন্সডের উপরে নজর রেখেই যেত, কিন্তু যখন ওয়েন্সডে তার ঘরে নোবেল লিখছিল তখনই সেখানে থিং আছে সে অনুভব করতে পারে। সে তাকে ধরে ফেলে এবং তার আঙ্গুল কেটে দেওয়ার তাকে হুমকি দেয়। তারপর সে থিংকে বলে যদি সে তার আঙ্গুল বাঁচাতে চায় তাহলে তাকে তার জন্য কাজ করতে হবে। ভয়ে থিং এতে রাজি হয়ে যায়। ওয়েন্সডে স্কুল থেকে পালানোর পরিকল্পনা করছিল এবং এর মধ্যে সে থিংকেও তার সঙ্গে অ্যাড করে নেয়। পরের দিন সে প্রিন্সিপালের সাথে থেরাপি সেশনের জন্য সাইকিয়াট্রিস্টের কাছে যায়। যদিও সে সাইকিয়াট্রিস্ট ক্রমশ চেষ্টা করার পরেও ওয়েন্সডে তার সাথে কিছুই শেয়ার করে না। তার মনের মধ্যে অন্য কিছু একটাই চলছিল। সে খুব চালাকির সাথে বাথরুমের রাস্তা দিয়ে সেখান থেকে পালাতে সফল হয়। সেখান থেকে পালানোর সময় তার একটি ফল বিক্রেতার সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথেই সে লোকটির ভবিষ্যতের ঘটে যাওয়ার মৃত্যুর ভিশন দেখতে পায়। এরপর সে যাওয়ার পথে একটি কফি শপে কফি খেতে দাঁড়ায়। সেখানে তার শেরিফের ছেলে টাইলরের সাথে দেখা হয়, যে ওই কফি শপেই কাজ করত। ওয়েন্সডে তাকে কফি দিতে বলে, কিন্তু কফি মেশিনে কিছু একটা সমস্যা হয়ে গেছিল। আর কফি মেশিনটি ঠিক করতে যে ম্যানুয়াল বই ছিল সেটা ইতালিয়ান ভাষায় লেখা ছিল এবং সেটা টাইলর পড়তে পারত না। তারপর ওয়েন্সডে সে ইতালিয়ান পড়তে পারত, তাই সে মেশিনটি ঠিক করতে তাকে সাহায্য করে। তার বদলে সে তাকে বাস স্ট্যান্ড অব্দি লিফট দিতে বলে। টাইলরের কাজ থাকার কারণে সে তাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। তখনই সেখানে কিছু সাধারণ মানুষের ছেলে আসে এবং ওয়েন্সডের কাছে নেভারমোর ইউনিফর্ম দেখে তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। আসলে শহরের অধিকাংশ মানুষই আউটকাস্টদের উপর ঘৃণা করত এবং আউটকাস্টরা শহরে আসুক সেটা পছন্দ করত না। যদিও ওয়েন্সডে সেই ছেলেগুলোকে ধুলাই করে তাদেরকে ভালোই শিক্ষা দেয়। তারপরে সেখানে শেরিফ এবং প্রিন্সিপালও চলে আসে। শেরিফ ওয়েন্সডের নাম অ্যাডামস সেটা জানতে তাকে বলে যে তার বাবা মার্ডারের কারণে কারাগারের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু সে টাকার ক্ষমতায় খোলামেলায় ঘুরে বেড়াচ্ছে। শেরিফ ওয়েন্সডেকে সাবধান করে যে সবসময় তার উপর সে নজর রাখবে। এরপর প্রিন্সিপাল ওয়েন্সডেকে নিয়ে স্কুলের দিকে বেরিয়ে পড়ে। রাস্তায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেখানে সে ড্রাইভারের মৃত্যু হয়ে গেছিল। এটা সে ফল বিক্রি করা লোকটি ছিল যে কিছুক্ষণ আগেই ওয়েন্সডের সাথে ধাক্কা খেয়েছিল। যাই হোক, এখানে ওয়েন্সডের প্ল্যানোর প্ল্যানটি ফেল হয়ে গেছিল। রাতেবেলা ওয়েন্সডে তার মেজাজ ঠিক করার জন্য একটি বিহালা বাজায়। সবাই তার এই প্রতিভাটি উপভোগ করে, কিন্তু এতে ওয়েন্সডের মেজাজের কোনো উন্নতি হয় না। তখনই এনিট সেখানে আসে। আর আজকে ছিল ফুল মুন নাইট, অর্থাৎ পূর্ণিমার রাত। এই কারণে সব বিয়ারবুলস পূর্ণিমার চাঁদ দেখে খুব চেঁচাচ্ছিল। কিন্তু এনিটকে নর্মাল রূপে দেখে ওয়েন্সডে তাকে জিজ্ঞেস করে যে সে তার বিয়ারবুল রূপে কেন নেই। এনিট তাকে বলে যে এখনো সে সম্পূর্ণরূপে বিয়ারবুলস হয়নি, আর এমনিতেও তার মা তাকে বলেছিল যে সে দেরিতে হোক বা পরে বিয়ারবুলস হয়েই যাবে। কিন্তু তার খুব চিন্তা ছিল যে যদি এরকমটা না হয় তাহলে তাকে তার বংশ থেকে বের করে দেওয়া হবে এবং তাকে সারা জীবন একাই থাকতে হবে। কিছুক্ষণ পর থিং টাইলরের ঘরে যায় এবং তাকে ওয়েন্সডের সাথে ভিডিও কলে কথা বলতে বলে। ওয়েন্সডে তাকে জিজ্ঞেস করে যে সে কি এখনো তাকে পালাতে সাহায্য করতে পারবে। তার সাথে সে তাকে পুরস্কার দেওয়ার কথা বলে। টাইলর তাকে বলে যে সে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু এর বদলে তার কোনো পুরস্কার দরকার নেই। পরের দিন শহরে একটি উৎসব হওয়ার কথা ছিল এবং ওয়েন্সডে সে উৎসবের থেকে পালিয়ে যেতে একটি প্ল্যান করে। পরের দিন ওয়েন্সডে এনিটের সাথে সে উৎসবে পৌঁছে যায়। সে সুযোগ পেতেই প্রিন্সিপালের নজর সরিয়ে সে টাইলরের সাথে সেখান থেকে পালানোর চেষ্টা করে। যাওয়ার সময় সে রোহান নামের একটি ছেলের সাথে ধাক্কা খায়। রোহান সেই ছেলেটাই ছিল যাকে বিয়াঙ্কা সেদিন তলোয়ারবাজিতে হারিয়েছিল। তার সাথে ধাক্কা খাওয়ার পরই ওয়েন্সডে তার মৃত্যুর ভিশন দেখতে পায়। রোহান খুব তাড়াহুড়োর সাথে জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছিল। ওয়েন্সডে তাকে থামানোর জন্য তার পিছে পিছে জঙ্গলের দিকে যায়। জেভিয়ারও ওয়েন্সডেকে জঙ্গলের দিকে যেতে দেখে নেয়। জেভিয়ার সেই ছেলেটি ছিল যে সেদিন ওয়েন্সডেকে পাথরের মূর্তির হাত থেকে বাঁচিয়েছিল। জঙ্গলে গিয়ে ওয়েন্সডে রোহানকে থামায় এবং সে তাকে বলে যে তার জীবনে বিপদ আছে। কিন্তু তখনই রোহানের মুখে একটি অদ্ভুত হাসি ফুটে ওঠে এবং সে উল্টো ওয়েন্সডের উপর আক্রমণ করে বসে। ওয়েন্সডে কিছুই বুঝতে পারছিল না। তখন রোহান ওয়েন্সডেকে একটি ড্রয়িং দেখায় যার মধ্যে ওয়েন্সডের মতো একটি দেখতে মেয়ে দাঁড়িয়েছিল এবং তার পিছনে নেভারমোর পুরে ধ্বংস হয়ে যাচ্ছিল।
রোমান ওয়েন্সডেকে বলে যে তার মা ভবিষ্যৎ দেখতে পারত এবং সে 24 বছর আগে এই ড্রয়িংটি তৈরি করেছিল। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী ওয়েন্সডে এই নেভারমোর একাডেমিকে ধ্বংস করে দেবে। এর জন্য রোমান ওয়েন্সডেকে মেরে এই নেভারমোর একাডেমিকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর রোমান ওয়েন্সডেকে মারার আগেই হঠাৎ করেই একটি রাক্ষস সেখানে চলে আসে আর রোহানকে সে মেরে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সে জঙ্গলে চারদিকে পুলিশকে তল্লাশি করতে দেখা যায়। ওয়েন্সডে তাদের সেই ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলে দিয়েছিল, কিন্তু অবাক করে দেওয়া বিষয় এটা ছিল যে সেখানে ঘটে যাওয়ার ঘটনার সম্পর্কে কোনো চিহ্নই পাওয়া যায় না, এমনকি রোমানের লাশটাও সেখানে পাওয়া যায় না। শেরিফ ওয়েন্সডেকে বলে যে হয়তো সে ব্রুম দেখেছে, কিন্তু ওয়েন্সডে যে সবকিছু দেখেছে সেগুলোর উপর তার খুব বিশ্বাস ছিল। ওয়েন্সডে শেরিফের সাথে আলাদা কথা বলার ইচ্ছে প্রকাশ করে, কিন্তু প্রিন্সিপাল এই বিষয়ে আপত্তি জানায়। সে তাদেরকে এর অনুমতি দেয় না, কিন্তু শেরিফ বাধ্য করায় তিনি ওদেরকে 5 মিনিটের সময় দেয়। সেখানে একা থাকায় ওয়েন্সডে শেরিফকে বলে যে জঙ্গলে কোনো একটি রাক্ষস রয়েছে এবং সেই রোমান এবং বাকি অন্য লোকদের মেরেছে, আর কেউ তো একজন আছে যে এসব হত্যাগুলোকে লুকানোর চেষ্টা করছে। আর তখনই দরজা খোলে আর রোমান সেখানে আসে। ওকে দেখে তারা দুজনেই খুব হতভম্ব হয়ে যায়। ওয়েন্সডে তো বুঝতেই পারছিল না যে এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর ওয়েন্সডে এনিডের সাথে দেখা করে এবং তাকে রোমানের সম্পর্কে জিজ্ঞেস করে। এনিড তাকে বলে যে সে শুধু এটাই জানে যে রোমান একজন খুব অদ্ভুত ছেলে ছিল, যার কোনো বন্ধুও ছিল না। তার সম্পর্কে তথ্য তার রুমমেট জেভিয়ারই দিতে পারবে। রাতেবেলা ওয়েন্সডে তার নোবেলের উপর কাজ করছিল, তখনই তার নজর রোমানের পেন্টিং এর উপরে যায়। সেখানে সে একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। পরের দিন ওয়েন্সডে প্রিন্সিপালের কেবিনে যায় আর রোমানের সাথে দেখা করা তার কাছ থেকে পারমিশন চায়, কিন্তু প্রিন্সিপাল তাকে বারণ করে দেয় এবং তাকে জানায় যে রোমানকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে আজকেই এই স্কুল ছেড়ে চলে যাচ্ছে। এবং এর সাথে প্রিন্সিপাল তাকে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য কোনো একটি ক্লাব জয়েন করার জন্য বলে। ওয়েন্সডে জানতো যে প্রিন্সিপাল সবসময় তার উপরে নজর রাখছে। বাধ্য হয়ে তাকে আলাদা আলাদা ক্লাবগুলো দেখতে যেতে হয়। প্রথমে সে সিঙ্গিং ক্লাবে যায়, যেটা ভিয়াঙ্কা চালাচ্ছিল, কিন্তু সেখানে তার মন টিকে না। এরপর সে আর্চরি ক্লাবে যায়, যার কামান জেভিয়ারের হাতে ছিল। জেভিয়ার ওয়েন্সডেকে তীর চালানোর কৌশল দেখায়। ওয়েন্সডে তাকে কথায় কথায় রোমানের সম্পর্কে জিজ্ঞেস করে। জেভিয়ার তাকে বলে যে এমনিতেও তো রোমান প্রথম থেকে খুব অদ্ভুত ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে থেকে তার আচরণ আরো খারাপ হয়ে যায়। এরপর জেভিয়ার ওয়েন্সডেকে টাইলারের থেকে দূরে থাকতে বলে। কারণ হিসেবে সে এটা বলে যে টাইলার অর্থাৎ সে তার মানুষ বন্ধু আউটকাস্টদের ঘৃণা করে। ওয়েন্সডে তার কথা অতটা পাত্তা না দিয়ে একটি আপেল উপরে ছড়ে এবং আপেলের মধ্যে সে তীরটিকে লাগিয়ে সোজা নিশানার মধ্যে গিয়ে লাগায়। এটা দেখে তো জেভিয়ারের কথাই বন্ধ হয়ে যায়। এরপর সে হামার্স ক্লাবে পৌঁছায়, যেখানে মৌমাছির সম্পর্কে শেখানো হতো। কিন্তু সে যখন ওখানে পৌঁছায় তখন সে সেখানে শুধু একটি ছেলেকে দেখতে পায়। ওই ছেলেটির নাম ছিল হিউজিন এবং সে একাই সেই ক্লাবটিকে চালাতো, কারণ সে ছাড়া আর সেখানে কেউই আসতো না। ইউজিন এবং ওয়েন্সডের মধ্যে কথা চলছিল। ঠিক তখনই থিং সেখানে আসে আর ইশারা করে ওয়েন্সডেকে কোথাও যাওয়ার কথা বলে। যখন ওয়েন্সডে তার পিছনে যায় তখন সে রোমানকে দেখতে পায়। রোমান তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। অবাক করার বিষয় তো এটা ছিল যে সে ওই রাতের তুলনায় এবার ওয়েন্সডের সাথে খুব ভালোভাবেই কথা বলছিল। ওয়েন্সডে থিংকে তার পিছু করতে বলে। স্টেশনে পৌঁছানোর পর রোমান টয়লেটে যায়, কিন্তু টয়লেটের বাইরে রোমানের জায়গায় অন্য একটি লোক বেরিয়ে আসে। থিং কিছুই বুঝতে পারছিল না যে রোমান হঠাৎ করে সেখান থেকে পালিয়ে কি করে গেছে। কিছুক্ষণ পর সেই লোকটি তার আসল রূপে ফিরে আসে, আর সেটা আর কেউ না বরং প্রিন্সিপালই ছিল। এরপর থিং গিয়ে ওয়েন্সডেকে বলে যে রোমান টয়লেট থেকে কোথাও একটা পালিয়ে গেছে। যারপর ওয়েন্সডে তাকে খুব বকাঝকা করে। বটনি ক্লাসে জেভিয়ার ওয়েন্সডেকে তার সাথে বসতে বলে। জেভিয়ারের কাছে যে কোনো ছবিকে জীবিত করে তোলার ক্ষমতা ছিল। সে ওয়েন্সডেকে তার শক্তির মাধ্যমে ইমপ্রেস করার চেষ্টা করে, যদিও এরকমটা কিছুই ঘটে না। অন্যদিকে শেরিফ তার কুকুরটির সাথে জঙ্গলে তদন্ত করতে যায়। টাইলর তাকে জঙ্গলের রাক্ষসের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু শেরিফ তার কথার কোনো উত্তর দেয় না। আর সে টাইলরকে তার সাইকিয়াট্রিস্টের থেকে থেরাপি নেওয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে টাইলরের মায়ের মৃত্যুর পর টাইলর দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিল, আর দুশ্চিন্তা থেকে বেরোনোর জন্য সেও সাইকিয়াট্রিস্টের থেকে থেরাপি নিচ্ছিল। টাইলর তার বাবাকে এসব সম্পর্কে কিছুই বলতে রাজি হয় না। এটা বলে যে সাইকিয়াট্রিস্ট এবং রোগীর মধ্যে কিছু কথা গোপন থাকে। রেগে শেরিফ সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিন্সিপালের মনোযোগ সরানোর জন্য ওয়েন্সডে হামার্স ক্লাসে তার জায়গায় এনিডকে পাঠায়। আর রোমানের সাথে ঘটে যাওয়া সে ঘটনার সম্পর্কে ক্লু খুঁজতে সে জঙ্গলে চলে যায়। কিন্তু সে যখন জঙ্গলে অনুসন্ধান করছিল তখনই কেউ হঠাৎ করে তাকে তার দিকে টেনে নেয়। সেটা ছিল টাইলর। টাইলর তাকে বলে যে সে তাকে তার বাবার নজর থেকে বাঁচাতে তার দিকে টেনে নিয়েছে। শেরিফ সেখানে তার কুকুরের সাথে তদন্ত করছিল। টাইলর ওয়েন্সডেকে বলে যে সে গোপনে তার বাবার উপর নজর রাখছে। তার বাবা অর্থাৎ শেরিফকে নিয়ে সে চিন্তা করে যে সে রাক্ষস না শেরিফের উপরে আক্রমণ করে বসে। শেরিফের সেই জায়গা থেকে চলে যাওয়ার পর তারা দুজনে সেই জায়গার তল্লাশি করে। ওয়েন্সডে সেখানে রোমানের চশমা খুঁজে পায়। সেটা দেখতেই ওয়েন্সডে ভিজন দেখতে শুরু করে। সে দেখতে পায় যে রোমান এবং জেভিয়ারের মধ্যে ঝামেলা হচ্ছে, এবং এর সাথে সে দেখতে পায় যে রোমান একটি নীল রঙের ডায়েরি থেকে সে ড্রয়িংটি ছিঁড়ে নিচ্ছিল, যেটা রোমানের মা বানিয়েছিল।
যদিও সে ড্রয়িংটি অর্ধেকই ছিল এবং আর অর্ধেক ড্রয়িং সে নীল রঙের বইয়ের মধ্যে রয়েছে। জঙ্গল থেকে ফেরার পরই ওয়েনসডে সে নীল রঙের বইটিকে খুঁজতে শুরু করে। ঠিক সে সময় বটানি টিচার সেখানে চলে আসে। ওয়েনসডে তাকে সেই সিম্বলের সম্পর্কে জিজ্ঞেস করে যেটা সে ওই ড্রয়িং এর উপর দেখেছিল। টিচার তাকে বলে যে এই চিহ্নটি হলো একটি পুরনো ছাত্র সমাজের নাইট শেডের, যা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেছিল। এরপর টিচার ওয়েনসডের ক্লাসে দেওয়া উত্তরগুলোকে নিয়ে খুব প্রশংসা করে। বটানি টিচার ওয়েনসডের ব্যক্তিত্বের উপর খুব আগ্রহ ছিল, সে তার উপর খুব মুগ্ধ হয়েছিল। সে তাকে বলে যদি কখনো তার কারোর সাথে কথা বলার ইচ্ছে হয় তাহলে সে যে কোনো সময় তার কাছে আসতে পারে। এরপর ওয়েনসডে আবার সে নীল বইটি খোঁজার কাজে লেগে পড়ে। সে রোমানের পুরনো ঘরে অর্থাৎ জেভিয়ারের ঘরে সে বইটিকে খুঁজে বের করার চেষ্টা করে। আর তখনই জেভিয়ার সে রুমে চলে আসে। সঠিক সময়ে থিং এবং ওয়েনসডে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই বিয়াঙ্কাও সে রুমে চলে আসে। বিয়াঙ্কা এবং জেভিয়ার প্রথমে তারা কাপল ছিল, কিন্তু একবার বিয়াঙ্কা তার সাইরন শক্তির ব্যবহার জেভিয়ারের উপরে করেছিল, কিন্তু বিয়াঙ্কা এখনো জেভিয়ারকে চাইতো। এই কারণেই ওয়েনসডের উপর জেভিয়ারের মনোযোগ দেওয়া তাকে খুব বিরক্ত ফিল করাচ্ছিল। সে জেভিয়ারকে ওয়েনসডের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করে, যদিও তার এসব কথায় জেভিয়ারের উপর কোনো প্রভাব পড়ে না। ওয়েনসডে তাদের দুজনের কথাই শুনছিল। বিয়াঙ্কা তাকে বলে পরের দিন হতে চলা এডগার অ্যালান পো কম্পিটিশনে সে ওয়েনসডের রুমমেট এনিটকে হারিয়ে ওয়েনসডেকে অপমান করতে চলেছে। এরপর যখন ওয়েনসডে তার রুমে পৌঁছায় তখন এনিট রুমে কাঁদছিল। এনিট তাকে বলে তার টিমের একটি মেয়ের শরীর হঠাৎ করেই খারাপ হয়ে পড়েছে এবং সে কম্পিটিশনের মধ্যে থেকে বেরিয়ে গেছে। ওয়েনসডে বুঝতে পেরে যায় যে এসব কিছু বিয়াঙ্কাই করেছে। সে বিয়াঙ্কাকে খুব ভালো একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত করে। সে ওই মেয়েটির জায়গায় নিজেকে টিমে অ্যাড করতে বলে। পরের দিন এডগার অ্যালান পো কম্পিটিশন ছিল। এই কম্পিটিশন স্কুলের সবথেকে বিখ্যাত ছাত্র এডগার অ্যালান পোর জন্য প্রতি বছরই আয়োজন করা হতো। এই কম্পিটিশনে প্রথমে নৌকাতে করে নদীর ওই পারে যেতে হবে, এরপর জঙ্গলের মধ্যে গিয়ে যার যার টিমের পতাকা নিয়ে ফিরে আসতে হবে। সব থেকে মজার বিষয় এটা হলো যে এই প্রতিযোগিতায় কোনো রকম রুলস নেই। বিয়াঙ্কা গত 2 বছর ধরে চিটিং করে তার নামেই কাপটি করেছে। পরের দিনেই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিবারের মতো এবারও বিয়াঙ্কা জেতার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। সাইরনদের কাছে জলের মধ্যে জলপরি অথবা জলপরা হওয়ার ক্ষমতা ছিল। বিয়াঙ্কার একটি সাইরন সঙ্গী ভ্যাম্পায়ারদের নৌকাটি জলের মধ্যে ডুবিয়ে দেয়। তারপর পালা ছিল ওয়েনসডের নৌকার, কিন্তু ওয়েনসডে প্রথম থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল। সে থিংকে ওই সাইরনের উপর জাল ফেলে দিতে বলে। বিয়াঙ্কার সে সঙ্গী জালের ফাঁদে পড়ে যাওয়ার কারণে সে আর কিছুই করতে পারে না, আর ওয়েনসডের নৌকাটি নিরাপদভাবে নদী পার করে ফেলে। কিনারায় পৌঁছানোর পর ওয়েনসডে তার বাকি বন্ধুদের নৌকাটিকে রক্ষা করার কথা বলে এবং সে নিজে পতাকা খুঁজে বের করতে জঙ্গলে চলে যায়। এখানে কিনারায় অ্যানির থিং এর সাহায্যে সেই ছেলেগুলোর মনোযোগ সরিয়ে অ্যানির তাদের নৌকার মধ্যে গিয়ে নৌকাটি ফুটো করে দেয়। অন্যদিকে ওয়েনসডে সে পতাকার কাছে পৌঁছে যায়, কিন্তু যখনই সে সেখানে থাকা দেয়ালটিকে স্পর্শ করে তখন সে ভিশন দেখতে শুরু করে, যেখানে ওয়েনসডের মতোই দেখতে একটি মেয়ে তার সামনে চলে আসে এবং তাকে বলে যে আসল চাবি হলে তুমি। এবং এর পরের মুহূর্তে ওয়েনসডে তার জ্ঞানে ফিরে আসে। সে দ্রুতই তার পতাকাটি তুলে নিয়ে সে নৌকার দিকে দৌড়ে চলে যায়। সব টিমগুলো আগে এগিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ইনিট সে ছেলেগুলোর নৌকার মধ্যে ফুটো করে দিয়েছিল তাই তারা আর আগে এগিয়ে যেতে পারে না। আর এখন শুধু বিয়াঙ্কা এবং ওয়েনসডের টিমই বেঁচে ছিল। ওয়েনসডে তার নৌকার মধ্যে থাকা সুচালো তীরগুলোকে বের করে এবং তারা বিয়াঙ্কার নৌকাটিকে ভেঙে দিতে তাদের নৌকার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই সে বিয়াঙ্কার সে সঙ্গী জলের মধ্যে থেকে তাদের নৌকাটিকে অন্যদিকে নিয়ে যেতে থাকে। সঠিক সময় থিং তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর আবারও ওয়েনসডের টিম বিয়াঙ্কার নৌকার দিকে এগিয়ে যায় এবং তাদের নৌকাটিকে ভেঙে দিয়ে তাদেরকে প্রতিযোগিতায় হারিয়ে দেয় এবং শেষ পর্যন্ত ওয়েনসডের টিম এই প্রতিযোগিতায় জিতে যায়। এরপর হয় সেলিব্রেশন, কিন্তু ওয়েনসডের এসব কিছু একদমই পছন্দ হয় না, তাই সে সবার থেকে আলাদা হয়ে একটি মূর্তির নিচে গিয়ে বসে পড়ে। সেই মূর্তিটি এডগার অ্যালান পোয়ের ছিল। তখনই তার নজর সে মূর্তির হাতে থাকা বইয়ের উপর পড়ে এবং সে সেখানে সেই চিহ্নটি দেখতে পায় যেটা ওই ড্রয়িং এর উপরে ছিল। কিন্তু সে এরপরে কিছু ভাবার আগেই সেখানে এনিট চলে আসে এবং তাকে আবারও সে সেলিব্রেশনে নিয়ে যায়। রাত হওয়ার পর সে আবারও এডগার অ্যালান পোয়ের মূর্তির কাছে যায়। এডগার অ্যালান পো তার ধাঁধার জন্য খুবই বিখ্যাত ছিল। ওয়েনসডে সে মূর্তির উপরে ওঠে এবং সে মূর্তির হাতের উপরে যে বইটি ছিল সেটা দেখে। তার মধ্যে একটি ধাঁধা লেখা ছিল। বুদ্ধিমান ওয়েনসডে সে ধাঁধাটিকে খুব সহজেই সমাধান করে ফেলে এবং সে যেটা বুঝতে পারে যে তাকে 2 বার হাতে চুটকি বাজাতে হবে। এরকমটা করতে একটি জোরে শব্দের সাথে সে মূর্তিটি পিছনে সরে যায় এবং একটি গোপন দরজা খুলে যায়। তার মধ্যে যাওয়ার পর ওয়েনসডে সে নীল বইটিকে খুঁজে পেয়ে যায়, যার মধ্যে রোমানের মায়ের তৈরি করা সে ড্রয়িংটি ছিল। সে ওই বইটি দেখছিল, ঠিক তখনই কেউ হঠাৎ করে তার উপর একটি কালো কাপড় দিয়ে দেয় এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই গল্পে আর কতগুলো রহস্য খুলতে বাকি আছে জানার জন্য এই গল্পটির সেকেন্ড পার্ট অবশ্যই দেখতে ভুলে যেও না। এর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আশা করছি এই গল্পের এপিসোডটি তোমাদের খুব ভালো লেগেছে।